মোনামি শান্তিনিকেতন হাই স্কুলে পড়াশোনা করে। সে পড়াশোনায় খুব ভালো ছিল, ক্লাসে সবসময় ফার্স্ট হতো। বাচ্চারা সবাই বই বের করো দেখি, কি পড়িয়েছিলাম আগের দিন? কেউ কোনো উত্তর দিচ্ছিল না, কিন্তু ফার্স্ট বেঞ্চে বসে থাকা মোনামি উঠে দাঁড়িয়ে বলে, ম্যাম, আজকে তো আপনি পড়ে আসতে বলেছিলেন, সবাইকে পরীক্ষা নেবেন বলেছিলেন, ভূগোল বইয়ের প্রথম 4টে অধ্যায়। ও হ্যাঁ, তাই তো। এই সবাই খাতা বের করো, প্রশ্নগুলো লেখো। কোয়েশ্চেন নাম্বার 1, পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হয় কেন? সবাই লেখো। দেখলি তো কেমন হারামি মেয়ে মোনামি, আমাদের সবাইকে ফাঁসিয়ে দিল। আমি কিছু পড়ে আসিনি, আমি পারবো না কিছু। হ্যাঁ রে, কি দরকার ছিল ম্যামকে বলার? ম্যাম তো ভুলে গিয়েছিলেন। ওর তো পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই, পুরো মুডটাই নষ্ট। আমরা পরীক্ষায় কম নাম্বার পাবো, ম্যাম আমাদের বকবে, আর ওর তো খুব আনন্দ হবে। এই সাইলেন্স, সবাই লিখে ফেলো ঝটপট। টাইম দেওয়া হলো 30 মিনিট। এই মোনামি, আমিও কিছু পারবো না লিখতে, আমার কিচ্ছু পড়া হয়নি, আমায় একটু দেখাবি রে? হ্যাঁ দাঁড়া, আমি লিখছি, আমার দেখে দেখে লেখ কেমন। ম্যাডাম পরীক্ষা নিয়ে চলে যাওয়ার পর সবাই মোনামির উপর খুব রাগ দেখায়। এই ডবল ব্যাটারি, তোর কি পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই? পরীক্ষা দেওয়ার এত শখ কিসের তোর বলতো? আমাদের সুখে থাকতে দেখে তোর গায়ে ফোসকা পড়ে, তাই না বল? ডবল ব্যাটারি না, এ তো 1.5 ব্যাটারি। নিজে তো পড়ে পড়ে চোখের মাথা খেয়েছে, আর এখন চাইছে যে আমাদেরও চোখ খারাপ হয়ে যাক, আর আমরাও ওর মতো 1.5 ব্যাটারি হয়ে যাই। মোনামি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। সে ঝগড়া ঝামেলা মারামারি এসব কিছুই করতে পারত না। সে চুপচাপ মাথা নিচু করে তার বন্ধুদের কথা শুনতে থাকে। এই চল, টিফিন টাইম হয়ে গেছে, আমরা মাঠে খেলতে যাব। এই চল সবাই। এই 1.5 ব্যাটারি, তুই কোথায় যাচ্ছিস? তুই পড়াশোনা কর, আমাদের সঙ্গে মেশার চেষ্টা করবি না একদম। হ্যাঁ একদম। খেলতে গিয়ে দেখা গেল ওর চশমা ভেঙে গেল, আর না ভাঙলেও হয়তো আমি ইচ্ছা করেই ভেঙে দিলাম। এই চল সবাই, চল চল। মোনামি আর থাকতে না পেরে কাঁদতে শুরু করে। ক্লাসের ছেলেমেয়েরা সবাই খেলতে চলে গেলেও উজ্জ্বল তাকে ছেড়ে যায় না, কারণ উজ্জ্বল ছিল মোনামির বেস্ট ফ্রেন্ড। হোল ক্লাসের মধ্যে উজ্জ্বল ছাড়া কেউই মোনামির সঙ্গে মিশতে চাইতো না। মোনামি ও উজ্জ্বলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি গাঢ় ছিল। এভাবে সময় কাটতে থাকে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর মোনামি ও উজ্জ্বল একই কলেজে ভর্তি হয়। কলেজেও ঠিক স্কুলের মতোই ঘটে। মোনামি অনেক সাধারণ হওয়ায় এবং সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় কলেজে মোনামির একটিও নতুন বন্ধু হয় না। অপরদিকে উজ্জ্বল অনেক বেশি দুরন্ত এবং মিশুকে স্বভাবের হওয়ায় তার বেশ কিছু নতুন বন্ধুও হয়। হয়তো মোনামি নতুন কোনো বন্ধু করতেই চাইতো না। একদিন, এই মোনামি, আমাদের প্র্যাকটিক্যালের প্রজেক্টের কোনো কাজই তো করিনি, কি হবে এবার? এতদিন তো নাকে তেল দিয়ে ঘুমিয়েছি শুধু। তোকে তো বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এই নে, আমার সব প্রজেক্ট কমপ্লিট, তুই বাড়িতে গিয়ে দেখে দেখে টুকে দিবি, কেমন? ওরে বাবা, এত কাজ করব কখন? তুই একটু লিখে দিলে ভালো হতো, মানে আমার মতো হাতের লেখা করে লিখে দে না প্লিজ। গাধা, ম্যাম ধরে ফেলবে তো। তুই কোনোদিনও মানুষ হলি না বল? গাধা তো গাধাই থেকে যাবি। ঠিক আছে, আমি চেষ্টা করব তোর কাজগুলো করে দেওয়ার। এই তো, জিও মোনামি জিও, তোর মতো বন্ধু যেন কেউ না পাই। কেন রে, আমি খারাপ নাকি যে এমন বলছিস? হ্যাঁ, মানে তুই 1.5 ব্যাটারি তো, তোকে তো কেউ এমনিও পছন্দ করবে না। এই রাগ করিস না প্লিজ। এই শোন না, একটা কথা ছিল। যা তো, তুই আমার সঙ্গে কথা বলবি না একদম। তুইও আমাকে 1.5 ব্যাটারি বললি। আমি আর কথা বলবো না তোর সঙ্গে, নিজের মতোই থাকবো। এ বাবা, না না, এমন করিস না। এমন করলে আমার কি হবে তোর বল? কিছু যায় আসে কি তোর? তোর তো কিচ্ছু যায় আসে না। হ্যাঁ অবশ্যই যায় আসে না, মানে তুই কথা না বললে আমার প্রজেক্টের কাজ কে করে দেবে বল? আমাকে পরীক্ষার সময় কে উত্তর দেখাবে? কে পাস করাবে আমাকে? শয়তান, তুই স্বার্থপর। তার মানে তুই নিজের প্রয়োজনে মিশিস আমার সঙ্গে, তাই তো? সব শেষ, যা তো, সব শেষ। তোর আর আমার বন্ধুত্ব আজকে এখানেই শেষ। এই মনে আমি রাগ করিস না। আর আসলে তোকে রাগাতে আমার খুব ভালো লাগে। তুই আমার বেস্ট ফ্রেন্ড পাগল, তোকে ছাড়া থাকবো কি করে বলতো? উজ্জ্বলের কথা শুনে মোনামি মুচকে হেসে ফেলে।
আসলে সে উজ্জ্বলের উপর বেশিক্ষণ ধরে রেগে থাকতেই পারত না। উজ্জ্বলও নানান রকম ইয়ার্কি ও মজা করে মোনামিকে হ্যাপি রাখার চেষ্টা করত। নাও এবার মুখ বাংলার 5 হয়ে গেল। রাগ কম করার জন্য কি খাবি বল? আচ্ছা চল ফুচকা খেয়ে আসি, চল চল। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। একদিন উজ্জ্বল তাদের কলেজে পায়েল নামের একটি নতুন মেয়েকে দেখতে পায়। মেয়েটি দেখতে খুবই সুন্দর এবং মডার্ন ছিল। উজ্জ্বল তার দিকে হা করে তাকিয়েছিল। এক্সকিউজ মি, আমি এই কলেজে নতুন এসেছি। তুমি কি আমায় প্রিন্সিপাল স্যারের রুমটা কোথায় বলতে পারবে? হ্যালো, এই যে তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এসো আমার সঙ্গে এসো। আমার নাম উজ্জ্বল, 3rd ইয়ার স্টুডেন্ট। তোমার নাম কি? আমি পায়েল। বললাম না নতুন ভর্তি হয়েছি, 1st ইয়ার স্টুডেন্ট। ওহো বুঝলাম, এই যে এই রুমটা প্রিন্সিপাল স্যারের। আচ্ছা, থ্যাংক ইউ দাদা হেল্প করার জন্য। এই বলে পায়েল প্রিন্সিপাল স্যারের কাছে চলে যায়। ধুর বাবা, আমাকে দাদা বলে চলে গেল। এত সুন্দর দেখতে মেয়েটা, দাদা বলে মনটা আমার ভেঙে দিল পুরো। কিছুক্ষণ পর পায়েল বাইরে বেরিয়ে এসে দেখে উজ্জ্বল তখনও সেখানে দাঁড়িয়ে আছে। তুমি এসে গেছো? আমি তোমার জন্যই দাঁড়িয়েছিলাম। আসলে আমাদের কলেজে প্রচুর র্যাগিং হয়। আমি চাই না তোমাকেও কেউ র্যাগিং করুক। তুমি আমার সাথে থাকলে কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। কোনো প্রবলেম হলে আমাকে বলবে, ওকে? ঠিক আছে দাদা, তুমি খুব ভালো। দেখ আবার দাদা বলল। এই যে একটা রিকোয়েস্ট ছিল, আমাকে দাদা বলবে না প্লিজ। তুমি আমার নাম ধরেই ডাকবে, উজ্জ্বল বলে ডাকবে, ওকে? সেদিন থেকে উজ্জ্বল ও পায়েল খুব ভালো বন্ধু হয়ে ওঠে। বেশ কয়েকদিন কেটে যায়। উজ্জ্বল এখন সব সময় পায়েলের সঙ্গেই থাকে। সে আর মোনামির সঙ্গে মেশে না। উজ্জ্বল ক্লাস না করে পায়েলের সঙ্গে গল্প করেই সময় কাটাতো। মোনামি মনে মনে খুব কষ্ট পেত। বেশ কয়েকদিন কেটে যায়। মোনামি এখন বেশিরভাগ সময় লাইব্রেরিতেই কাটায়। তার পড়তে একটু ভালো লাগতো না, তবুও সে বই নিয়ে নানান রকম চিন্তায় মন খারাপ করে বসে থাকতো। এমনই একদিন, মোনামি তুই এখানে লাইব্রেরিতে একা একা কি করছিস? কত জায়গায় খুঁজলাম তোকে, জানিস? একা থাকবো না তো কার সঙ্গে থাকবো বল? আমার কোনো বন্ধু নেই, আমি একাই। আর একা থাকতেই আমার ভালো লাগে। আমার মতো দেখতে খারাপ সাধারণ 1.5 ব্যাটারি মেয়েকে কে পছন্দ করবে বল? দূর, এমন বলছিস কেন? আমি আছি তো, তোর বেস্ট ফ্রেন্ড। এই শোন না, বলছি যে আমি যে প্র্যাকটিক্যালের কোনো কাজ করিনি, তোর খাতাগুলো দে না। কালকে তো লাস্ট খাতা জমা দেওয়ার ডেট। আমি কিছুই বুঝতে পারছি না একদিনে কি করব। আমি জানি, এই নে, আমি তোর প্র্যাকটিক্যালের সব কাজ আগে থেকেই করে রেখেছিলাম। আমি জানি তো প্রয়োজন পড়লে তুই নিশ্চয়ই আমার কাছে আসবি। এই নে ধর। আরে বাহ, তুই তো খুব ভালো দেখছি। এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। তখন সেখানে হঠাৎ করে পায়েল চলে আসে। তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে সে খুব রেগে যায়। উজ্জ্বল, তুমি এখানে এই মেয়ের সঙ্গে আবার কথা বলছো? উজ্জ্বল, অনেক হয়েছে, আর নয়। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আজকে তোমাকে বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। বলো তুমি কাকে চাও? পায়েল উজ্জ্বলের গার্লফ্রেন্ড হয় জেনে মোনামি মনে মনে খুব কষ্ট পায় এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। তার পরের দিন থেকে মোনামি কলেজে আসা বন্ধ করে দেয়। 1 সপ্তাহ ধরে মোনামিকে কলেজে দেখতে না পাওয়ায় উজ্জ্বলের একটুও ভালো লাগছিল না। সে মোনামিকে অনেক মিস করতে শুরু করে। একদিন আর থাকতে না পেরে উজ্জ্বল মোনামিদের বাড়িতে আসে, কিন্তু মোনামি তাকে দেখে খুব রেগে যায়। আমার কাছে কেন এসেছিস? যা না, তোর ওই গার্লফ্রেন্ডের কাছে যা। আমি কলেজে যাইনি কেন সেটা তোকে দেখতে হবে না। আমার শরীর ঠিক হলে আমি নিশ্চয়ই কলেজে যাব। না মোনামি, আজকে আমি তোকে কিছু বলতে চাই। আসলে আমি তোকে মনে মনে অনেক লাইক করি, এটা আমি এতদিনে বুঝলাম। তোকে কলেজে না দেখতে পেয়ে আমি তো শূন্যতা অনুভব করেছি, তোকে অনেক মিস করেছি। সেদিন তুই চলে গেলি, তারপর কি হয়েছিল জানিস? আমি পায়েলকে নয়, তোকেই চুজ করেছিলাম, কারণ তুই আমার স্কুলের বন্ধু, ভালোবাসা। তোকে ছাড়া আমি থাকতে পারবো না, কোনোদিনও না। এসব শুনে মোনামি কেঁদে ফেলে। আমিও তোকে অনেক পছন্দ করি রে, কিন্তু কোনোদিনও বলতে পারিনি। তোকে পায়েলের সঙ্গে দেখলেই আমার খুব কষ্ট হতো। তুই আমাকে প্রমিস কর যে আমাদের মাঝখানে আর কাউকে কোনোদিনও আসতে দিবি না। প্রমিস করছি, আজ থেকে তোকে হ্যাপি রাখার দায়িত্ব আমার। তোর সুখ দুঃখে সব সময় তোর পাশে থাকতে চাই আমি। এভাবেই উজ্জ্বল ও মোনামি ছেলেবেলার বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়। পড়াশোনা কমপ্লিট করার পর মোনামি একটা ভালো চাকরি পেয়ে যায়
অপরদিকে উজ্জ্বল তার বাবার বিশাল ব্যবসা সামলাতে শুরু করে। দুই পরিবারের সহমতে তাদের দুজনের বিয়ে হয়। তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে। নন্দা দেবী তার মেয়ে ঝুমার সঙ্গে শহরে বাস করে। নন্দা দেবী একটি সরকারি দপ্তরে চাকরি করে। ঝুমা ছোটবেলা থেকে ভীষণ খেতে ভালোবাসে, কিন্তু সে পেটুক বলে একটু বেশি মোটা হয়ে যায়, তাই তার উপর সবাই মিলে হাসাহাসি করে। একদিন, এই ঝুমা, এভাবে শুয়ে শুয়ে ল্যাদ খেলে হবে? যা একটা ভালো মতো জামা পরে নে। আর শোন, অত লোকের সামনে রাক্ষসের মতো খাওয়ার কোনো দরকার নেই। তোকে আমি আলাদা খাবার দেব, অন্য জায়গায় বসে খেয়ে নিবি, কেমন? আহ, কি সুন্দর সেন্ট আসছে মা। আমার খিদে পেয়ে গেছে, আমাকে আগে খেতে দিয়ে দাও। অতিথিদের কথা বাদ দাও তো। এই না, একদম না, আমি স্নান করে আসছি, দাঁড়া, তারপর না হয় তোকে খেতে দিচ্ছি। এই বলে নন্দা দেবী স্নান করতে চলে যায়। ঝুমা লোভ সামলাতে না পেরে রান্নাঘরে গিয়ে অতিথিদের জন্য বানিয়ে রাখা সমস্ত খাবার নিমেষের মধ্যেই খেয়ে শেষ করে দেয়। নন্দা দেবী স্নান করে বেরিয়ে এসে ঝুমাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। হায় রে হায়, এই রাক্ষসী মেয়ে সব খাবার খেয়ে নিল। এই পেটুক, তুই একা 10 জনের খাবার কি করে খেলি? আমি এবার অতিথিদের কি খেতে দেব? খাবারগুলো খুব টেস্টি ছিল মা, আমার আরো খিদে পাচ্ছে। নন্দা দেবী তার মেয়ের অতিরিক্ত খাওয়া দাওয়ার জন্য খুব চিন্তায় থাকত। অনেক দিন কেটে যায়। নন্দা দেবীর অফিস থেকে সকলকে ফ্যামিলি ট্যুরে দার্জিলিং এ নিয়ে যায়। ঝুমাও নন্দা দেবীর সঙ্গে দার্জিলিং এ যায়। উফ মা, দার্জিলিং কি সুন্দর জায়গা। আমার বন্ধুরা বলে এখানে নাকি ওয়ার্ল্ড ফেমাস মোমো পাওয়া যায়। যাই, আমি একটু মোমো খেয়ে আসি। ঝুমা একা একা মোমো খেতে বেরিয়ে পড়ে। সে পাহাড়ের গায়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে মোমো খেতে যায়। ওই দোকানে সব মোমো সে একাই খেয়ে ফেলে। ঝুমা পেমেন্ট করে দোকান থেকে বেরিয়ে পড়ে। সে এত বেশি মোমো খেয়ে ফেলেছিল, এক পা হাঁটার মতো কোনো ক্ষমতা ছিল না তার। সে সব গাড়িওয়ালাদের হাত দেখিয়ে লিফট চাইতে শুরু করে। ওই তো আর একটা গাড়ি আসছে। লিফট, লিফট, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, লিফট, লিফট, প্লিজ। দাঁড়ান, প্লিজ দাঁড়ান, আমি খুব বিপদে পড়েছি। সৌভিক ঝুমাকে দেখে গাড়ি থামায়। হ্যাঁ ম্যাডাম, বলুন, কি বিপদে পড়লেন আপনি? আমি আসলে মোমো খেতে এসেছিলাম। আমি অনেক বেশি মোমো খেয়ে ফেলাই হাঁটতে পারছি না। সামনেই আমাদের হোটেল, আমাকে একটু ছেড়ে দিন প্লিজ, আমায় কেউ লিফট দিচ্ছে না। বাহ, সত্যি এ তো সাংঘাতিক বিপদ দেখছি। সৌভিক ঝুমাকে গাড়িতে লিফট দেয়। তারা নিজেদের মধ্যে অনেক কথা বলতে থাকে। সৌভিকও কলকাতায় থাকে। সে কাঞ্চনজঙ্ঘা হোটেলে ঝুমাকে ড্রপ করে দেয়। কলকাতায় গিয়ে আবার দেখা হবে ঝুমা, বাই বাই। কলকাতায় ফিরে এসে সৌভিক ও ঝুমা দুজনে প্রায় দিনই দেখা করে। তারা দুজন দুজনকে খুব পছন্দ করে ফেলে। সৌভিক তার মা রীতা দেবী ও বোন সোমার সঙ্গে বাস করে। কিছুদিন পর ধুমধাম করে সৌভিক ও ঝুমার বিয়ে হয়। রিসেপশন পার্টির দিন ঝুমা অনেক অনেক খাবার খায়। তাকে দেখে সবাই হাসাহাসি করে। বৌদি, তুমি একবারে এত খাবার কি করে খেতে পারো গো? বাবারে বাবা, দাদা, তুই তো একটা আস্ত পেটুককে বিয়ে করে নিয়ে এসেছিস। নতুন বউ এমন গিলতে পারে আমি তো প্রথমবার দেখলাম। বৌমা, এমন করে হাঙরের মতো খেও না, লোকে কি বলবে? ছি, আমরা আর লজ্জায় মুখ দেখাতে পারবো না। মা, এতে লজ্জার কি আছে? আমি আমার বরের টাকাই তো খাচ্ছি, তাতে কে কি বলবে আমার কিচ্ছু যায় আসে না। ঝুমাকে কেউ কিছু বোঝাতে পারে না। সে আপন মনে অনেক অনেক খাবার খেয়ে যায়। অনেক দিন কেটে যায়। একদিন সৌভিক ঝুমার সঙ্গে তার এক বন্ধুর বিয়েতে যায়। ওয়াও সৌভিক, কত খাবার! উফ, আমার তো দেখেই সব খেয়ে নিতে ইচ্ছা করছে। ওই দেখো, ওখানে ফুচকা স্টল বসেছে, চলো চলো আমরা ফুচকা খাই। ঝুমা সৌভিকের সঙ্গে ফুচকা স্টলে ফুচকা খেতে চায়।
ঝুমা রাক্ষসের মতো গপাগপ ফুচকা খেতে শুরু করে। এই ঝুমা, তুমি প্লিজ এমন করে খেও না, পাতা ফেলে দাও, আর ফুচকা খেতে হবে না তোমায়, প্লিজ আর খেও না। এই তুমি চুপ করো তো, বিয়ে বাড়িতে লোকে তো খাওয়ার জন্যই আসে, আর আমি তো এমনিও বেশি বেশি খাই, আমি আরো ফুচকা খাবো। এই ফুচকাওয়ালা, আমাকে আরো ফুচকা দাও। মেম সাহেব, আপনি তো অনেক ফুচকা খেয়ে ফেলেছেন, আপনাকে আর ফুচকা দিতে পারবো না, বাকিদেরও খেতে দিন এবার। কি ফুচকা দিতে পারবে না মানে? বিয়ে বাড়ির ফ্রি ফুচকা যত ইচ্ছা খেতে পারি, তাতে আপনার কি? চুপ করে ফুচকা দিন। ঝুমা ফুচকা স্টলের সব ফুচকা খেয়ে নেয়। সৌভিক খুব রেগে গিয়ে ঝুমাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সত্যি বৌদি, তুমি এমন কেন? মানুষ চাইলে সবকিছুই তো কন্ট্রোল করতে পারে, আর তুমি তো কিছুতেই নিজের পেটুক স্বভাবকে কন্ট্রোল করতে পারছো না। তোমার জন্য আমরা কোনোদিন বিপদে না পড়ে যাই। ঝুমা সোমার কথা শুনে খুব কষ্ট পায়, কিন্তু সে কোনো মতেই নিজের খাওয়া দাওয়া কমাতে পারে না। অনেক দিন কেটে যায়। সোমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়। শেষ পরীক্ষার দিন সোমার খুব চিন্তা শুরু হয়। বৌদি, আমার খুব টেনশন হচ্ছে, মাও বাড়ি নেই, আজকে আমার ম্যাথ এক্সাম, দাদা অফিসে গেছে, না হলে ওরা যদি একটু আমার সঙ্গে যেত তাহলে খুব ভালো হতো। আরে আমি আছি তো, মা আমাকে তোমার সঙ্গে যেতে বলে গেছে, আমি তো যাচ্ছি তোমার সঙ্গে, তোমার আর কোনো নার্ভাসনেস থাকবে না, চলো। ঝুমা সোমাকে নিয়ে এক্সামিনেশন সেন্টারে চলে যায়। সোমা পরীক্ষা দিতে ঢুকে যায়। সোমা চলে যাওয়া মাত্রই ঝুমা মনে মনে বলে, উফ, অনেকক্ষণ কিছুই খাইনি, কি খিদে পেয়ে গেছে। আশেপাশে কোনো খাবারের দোকানও নেই যে ভালো মন্দ কিছু কিনে খাবো। যাই একটু এগিয়ে গিয়ে দেখি কিছু পাই কিনা। ঝুমা খাবারের দোকান খোঁজার জন্য হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। সে বিরিয়ানি, রোল, চাউমিনের দোকান দেখে নিজেকে আর সামলাতে পারে না। সে সব খাবার খেতে শুরু করে। সোমার কথা সে একেবারে ভুলেই যায়। ওদিকে, এমা, আমার অ্যাডমিট কার্ড কই গেল? পাচ্ছি না কেন? বেশি টেনশন করতে গিয়ে বাড়ি থেকে মনে হয় আমি অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি। এত ভাইটাল এক্সামের দিনে এমন কেয়ারলেস হলে কি করে? তোমার বাড়ি থেকে কেউ এসেছেন? আমি তাহলে বলছি ওনাকে, উনি গিয়ে অ্যাডমিট কার্ড এনে দেবেন। উইদাউট অ্যাডমিট কার্ড আমি তোমায় এক্সাম দিতে অ্যালাউ করব না। হ্যাঁ স্যার, আমার বৌদি বাইরে বসে আছে, আপনি প্লিজ ওনাকে বলুন। কিন্তু স্যার, আমাদের বাড়ি তো অনেক দূরে, 2 ঘন্টা যেতে লাগবে। মিস্টার দেবজিৎ বাইরে বেরিয়ে বলে, সোমার বাড়ি থেকে কি কেউ এসেছেন? ও অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে। দেবজিৎ বাবু কাউকে দেখতে না পেয়ে সোমাকে এক্সাম হল থেকে বাইরে বের করে দেয়। সে বসে বসে ভীষণ কান্নাকাটি করে। অন্যদিকে ঝুমা একের পর এক বিরিয়ানি, চাউমিন, রোল খেয়েই যায়। অনেক সময় পেরিয়ে গেলে ঝুমা খাবার দোকানের বাইরে বেরিয়ে আসে। যাই এবার, সোমার এক্সাম শেষ হয়ে গেছে মনে হয়, দেরি হলে আবার শাশুড়ি মায়ের কাছে আমার নামে নালিশ করবে। ঝুমা এক্সাম সেন্টারের বাইরে সোমাকে বসে কাঁদতে দেখে ভয় পেয়ে যায়। সে সোমার কাছে আসে। বৌদি, তুমি কোথায় ছিলে? আমি অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছিলাম, তাই স্যার আমাকে এক্সামে অ্যালাউ করেনি। তোমাকেও ডেকে খুঁজে পাননি স্যার। তুমি নিশ্চয়ই গেলতে গেছিলে, তাই তো? তোমার গেলনের জন্য আমার একটা ইয়ার লস হয়ে গেল। বৌদি, তুমি এমন কেন করলে? বিশ্বাস করো সোমা, আমি বুঝতে পারিনি এত বড় ঘটনা ঘটে যাবে। সরি সোমা, কেঁদো না আর। সোমা বাড়ি এসে কাঁদতে কাঁদতে রীতা দেবী ও সৌভিককে সব ঘটনা জানায়। এই রাক্ষসী মেয়েটা আমার সোমার জীবনটা ধ্বংস করে দিল। এর এত রাহুর মতো খাওয়া কোথা থেকে এসেছে কি জানি। যাও, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। আজ তোমার জন্য আমার বোন পরীক্ষায় বসতে পারেনি। তুমি যদি নিজেকে চেঞ্জ না করো তাহলে তোমার সাথে ঘর করা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। ঝুমা, প্লিজ আমায় ক্ষমা করে দাও তোমরা। আমি আর কখনো এমন পেটুকের মতো খাবো না। আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। সবাই ঝুমাকে ক্ষমা করে দেয়। ঝুমাও আর কখনো পেটুকের মতো খাবার খায় না।
1 বছর কেটে যায়। সোমা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে। সবাই মিলে সুখে শান্তিতে সংসার করে।